কল্পনা দেবীর স্বামী আকাশবাবু সকালবেলা ঘুম থেকে ওঠার পর তৈরি হয়ে গ্রামে যাওয়ার জন্য সবার কাছে এক এক করে বিদায় নিতে লাগলেন। ঠিক তখনই কল্পনা দেবী একটু বিরক্ত হয়ে বললেন, তোমার এই প্রত্যেক মাসে গ্রামে যেতেই হবে। এখন ছেলের বিয়ে হয়ে গেছে, বাড়িতে নতুন বউ এসেছে, হাজার রকমের দায়িত্ব বেড়ে গেছে। এখন তো এসব বন্ধ করো। তোমার ছেলে, বউ, স্ত্রী, মেয়ে সবাই এখানে আছে, তাহলে শুধু শুধু গ্রামে গিয়ে করোটা কি তুমি? কল্পনা দেবীর কথায় আকাশবাবু হেসে বলেন যে গ্রামটা তার ছোটবেলার স্মৃতি। সেই গ্রামে তার ভাই বোনেদের সঙ্গে, বাবা মা দাদু দিদা সবার সঙ্গে এতগুলো বছর কেটেছে, তাই সেই ভালোবাসার টানেই তিনি বারবার গ্রামে ফিরে যান। যদিও এখন সেখানে কেউ নেই, তবুও গ্রামের মানুষ, গ্রামের মাটি, বাতাস এসব তার সমস্ত কিছুই আপন। এরপর তিনি নতুন বউকে জিজ্ঞাসা করেন যে সে কি খাবে, তাহলে তিনি গ্রাম থেকে সেই সবজি আনবেন। বাবা, সবজি আর কি আনবেন? সবাই যেগুলো খায় আমারও সেগুলোই পছন্দ, তবে এই শীতকালে না লাল গাজরটা এখানে খুব কম পাওয়া যাচ্ছে। ওই মিষ্টি লাল গাজর খেতে না খুব ভালো লাগে। আপনি আমার জন্য যদি পারেন ওই একটু গাজর আনবেন। বৌমার কথা শুনে শ্বশুর অল্প হেসে সেখান থেকে বিদায় নেন। দুদিন পর আকাশবাবু একটি বড় বস্তা কাঁধে নিয়ে ফিরে আসেন। বস্তা দেখে কল্পনা দেবী অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো, এত বড় বস্তায় কি নিয়ে এসেছো? বলি এর মধ্যে চাল টাল কিছু আছে নাকি? বাবা, আপনি গ্রাম থেকে চাল নিয়ে এসেছেন? ভালোই হলো, 1 মাস বাইরে থেকে চাল কিনতে হবে না, এই চালেই আমাদের হয়ে যাবে। আমি এমনিতেই শুনেছি গ্রামের চাল নাকি খুব পুষ্টিকর হয়, তবে কোনোদিনও খাইনি, এখন খেয়ে দেখে নেব একবার। তাদের দুজনের কথা বন্ধ করে দিয়ে আকাশবাবু বলেন যে তিনি বৌমার জন্য গ্রাম থেকে 50 কেজি গাজর এনেছেন এবং অনেক বেছে বেছে ভালো চাষির কাছ থেকে এই গাজর আনা হয়েছে, তাই গাজর যেন নষ্ট না হয়। এই কথা শুনে কল্পনা দেবী তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। বৌমা গাজর পছন্দ করে বলেছে বলে তোমাকে একেবারে 50 কেজির বস্তা তুলে নিয়ে আসতে হবে? বলি আমরা তো 5 জন মানুষ, এত গাজর খাবে কি? তুমি কি সারা জীবন এরকমই থাকবে? জ্বালিয়ে পুড়িয়ে অস্থির না করলে তোমার হয় না? না এসব দেখে নতুন বৌমা পায়েল অস্বস্তিতে পড়ে যায় আর মনে মনে বলে, এসব কি সমস্যা রে বাবা, আমি তো এমনি বলে দিয়েছিলাম যে গাজর পছন্দ করি, 1-2 কেজি গাজর হলেই তো হতো। বাবা যে এরকম 1 বস্তা গাজর নিয়ে আসবে সে কথা কে জানতো? এবার সব দোষ এসে আমার ঘাড়ে পড়বে। কি করতে যে ওনাকে গাজরের কথা বললাম কে জানে, শুধু শুধু ঝামেলা সৃষ্টি হলো। খানিকক্ষণ পর পায়েল রান্নাঘরে রান্না করতে চলে যায়। ঠিক তখনই তার শাশুড়ি পেছন পেছন গিয়ে বিরক্তিকর সুরে বলে, এই যে তুমি সেদিন তোমার শ্বশুর মশাইয়ের কাছে গাজর খাবারের আবদার করেছিলে, তোমার শ্বশুর মশাই তোমার জন্য 1 বস্তা গাজর এনে হাজির হয়েছেন। এবার খাও, কত গাজর খাবে খাও, দিন রাত শুধু গাজরই খেয়ে যাও। দেখো একটাও গাজর কিন্তু নষ্ট না হয়। তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো না, উনি চাষির কাছ থেকে ডবল দামে এই গাজর কিনে এনেছেন, কারণ গ্রামের চাষিরা তো ওনার নিজের ভাই হয়, ওদেরকে টাকা দিতে ওনার হাত কুটকুট করে। মা, আমি তো এমনি এমনি বলেছিলাম যে আমি গাজর পছন্দ করি, আমি কি জানতাম বাবা এত গাজর নিয়ে এসে হাজির হবেন? তুমি জানতে না, কিন্তু আমি তো জানতাম, সেজন্যই আমি ওনাকে কিছু বলিনি। তুমি যে মাঝখান থেকে গাজরের কথা বলে দেবে তা তো আমিও জানতাম না। যেমন শ্বশুর তেমন তার বৌমা। এবার মন ভরে গাজর খাও। এই বলে কল্পনা দেবী সেখান থেকে চলে যান। দুপুরবেলা রান্না করতে গিয়ে পায়েল দেখে ফ্রিজে টমেটো ছাড়া আর কোনো সবজিই নেই। সেজন্য সে তার শাশুড়ির কাছে সবজি আনার কথা বলতে যায়। মা, আমি বলছিলাম কি, ফ্রিজে তো সব সবজি শেষ হয়ে গেছে, আজকে কি রান্না হবে? একটু শাকসবজি নিয়ে এলে ভালো হতো না? পায়েলের কথা শুনে কল্পনা দেবী তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলেন, বাড়িতে তো 1 বস্তা গাজর পড়ে রয়েছে, আর তুমি নতুন নতুন সবজির কথা বলছো? আগে ওই গাজরগুলোর ব্যবস্থা করো, তারপরে বাড়িতে কোনো রকমের সবজি আসবে, তার আগে নয়, বুঝেছো? শাশুড়ির এরকম কথা শুনে পায়েল ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসে। তরকারি রান্না শুরু করে এবং গাজর কেটে গাজর আলুর তরকারি রান্না করে। খানিকক্ষণ পর শাশুড়ি এসে বলেন, দেখো বৌমা, 50 কেজির বস্তা পড়ে রয়েছে, আর তুমি এরকম যদি রোজ রোজ 250 করে গাজর রান্না করো তাহলে এই গাজর শেষ হতে না সারা বছর লেগে যাবে। এক কাজ করো, 4-5 কেজি গাজর ভালো করে মেশিনে কুড়ে নাও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গাজরের হালুয়া বসিয়ে দেবে, হালুয়া হলেই সবাই ভালোভাবে খেয়ে নেবে। মা, আপনি একদম ঠিক বলেছেন, এই আইডিয়াটা তো আমার মাথায় আগে আসেনি। আমি গাজরের হালুয়া করে ফেলছি, আর এখন গাজর আলুর তরকারি করেছি, কেমন ভাবছি একটু গাজরের চিপস বানিয়ে নেব, বিকেলে চা দিয়ে খেতে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাই করে নিও। যাই হোক করে গাজরগুলো শেষ হলেই হয়।
দুপুরবেলা পায়েল সকলকে খেতে দেয়। খেতে বসে ননদ চুমকি বলে, বাবা বৌদি, তুমি কি আজই শুধু একটাই সবজি রান্না করেছো? এই গাজর দিয়ে পুরো লাঞ্চ বানিয়ে ফেলেছো দেখছি তো। গাজরের তরকারি, গাজরের হালুয়া, ব্যাপার কি? কোথাও থেকে গাজরের গাড়ি লুট করেছো নাকি? হ্যাঁ চুমকি, সেরকমই কিছু বলতে পারো। আসলে বাবা না গ্রাম থেকে গাজরের বস্তা নিয়ে এসেছে। মা অর্ডার দিয়েছেন একটাও গাজর বাইরে ফেলা বা নষ্ট করা যাবে না। সেজন্যই তো এখন গাজর নিয়ে এক্সপেরিমেন্ট করছি, দেখি আর কি কি বানাতে পারি। এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সারাদিন এবার মা তোমাকে কথা শোনাবেন। তুমি মাকে জানো না বৌদি, এই গাজর যতদিন না শেষ হয় না ততদিন তোমার শান্তি নেই। চুমকি, তুমি শুধু শুধু কেন আমাকে ভয় দেখাচ্ছ বলো তো? এতগুলো গাজর কি করে শেষ হবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি, আর তুমি সেই থেকে হাসছো। তোমার তো দেখছি আমার প্রতি একটুকু মায়া দয়া নেই। আরে বাবা, তুমি একদম প্রেশার নিও না বৌদি, আমি আছি তো। আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি, আমি জানি এই ব্যাপারটাকে কিভাবে ম্যানেজ করতে হবে। আমি তোমাকে একটা ভালো আইডিয়া দেবো, কি করে তুমি এই গাজরটাকে চটপট করে শেষ করবে। তুমি যে আমাকে এটা বললে না, এটা শুনেও আমার অনেক শান্তি লাগছে। এতক্ষণ তো আমি খুবই লোনলি ফিল করছিলাম জানো। যাক, এবার ভালো ভালো আইডিয়া দাও, কি করে এই গাজর থেকে আমি মুক্তি পেতে পারি। আপাতত এক কাজ করো, আমি তোমাকে না ইউটিউব রেসিপি শেয়ার করছি। রাতের দিকে তুমি সবার জন্য গাজর রাইস তৈরি করো, তারপর একটু গাজরের পায়েস আর খানিকটা গাজরের রায়তা। এখানে প্রায় তোমার 3-4 কেজি গাজর শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমাকে রেসিপিটা শেয়ার করো, তারপর বিকেল থেকে পায়েস আর রায়তাটা তৈরি করে নেব। এভাবে পায়েল রাতের বেলাতেও সবার জন্য গাজরের আইটেম তৈরি করে। রাতে খেতে বসে পায়েলের স্বামী রূপম এত কিছু দেখে অবাক হয়ে নানান ধরনের প্রশ্ন করে। তখন কল্পনা দেবী বলেন, এইসব এদের শ্বশুর বউয়ের কামাল। এনাদের কাজের প্রেম দেখে গ্রামের কাকিরা তোর বাবাকে ভালোবেসে এক বস্তা গাজর মাথায় তুলে দিয়েছে। সেই জন্য এখন আমাদেরকে সেই বস্তা সামলাতে হচ্ছে। বাড়িতে একজনের আবদার মেটাতে গেলে সবাইকে তো খেসারত দিতেই হয়, আমরাও তাই দিচ্ছি। এখন গাজর ছাড়া আর অন্য কোনো উপায় নেই। মায়ের মেজাজ বিগড়ে আছে বুঝতে পেরে বিক্রম আর কোনো কিছু না বলেই চুপচাপ গাজরের সবজি খেয়ে নেয়। বিকেল বেলা চুমকি দৌড়ে দৌড়ে পায়েলের কাছে আসে আর বলে, বৌদি, ও বৌদি, তুমি জানো না আমি কি দেখেছি? তোমার জন্য একটা দারুণ খবর আছে। তুমি এক ঝটকায় 10 কেজি গাজর ব্যবহার করে নিতে পারো। এই সত্যি বলছো? তুমি কি গাজর শুকনো করে কোনো আটা বানিয়ে রুটি তৈরির কথা বলছো নাকি গো? তা না হলে একসঙ্গে 10 কেজি গাজর কোথায় ব্যবহার করা যাবে? আরে আমি এত খেটে খুঁটে পরিশ্রম করে তোমার জন্য সারা দিন গাজরের রেসিপি দেখে যাচ্ছি, আর তুমি এসব উল্টো পাল্টা কথা বলে আমার এনার্জি ডাউন করছো। তোমাকে এসব কিছু করতে হবে না, আমার কাছে একটা ভালো সলিউশন আছে। এই দেখো, এটা হচ্ছে গাজরের আচারের রেসিপি। তুমি একসাথে গাজরের আচার তৈরি করে রেখে দিতে পারো, তারপর 1 বছর 2 বছর যখন খুশি সময় ধরে সেগুলো খেতে পারো, কোনো রকম সমস্যাই নেই। এবার বলো, আইডিয়াটা তোমার কেমন লাগলো? সত্যি বলতে তোমার এই আইডিয়াটা কিন্তু দারুণ। গাজরের আচার করলে আমাদের আজকে নিয়ে মোট 16 কেজি গাজর শেষ হয়ে যাবে। তারপর আর রইল এই 34 কেজির মতন। এখনো 34 কেজি? আচ্ছা ঠিক আছে, আগে আচার করে নেওয়া যাক, তারপর নেক্সট রেসিপি দেখা যাবে। এভাবে একটা দুটো করে দুই ননদ বৌদি মিলে প্রত্যেক দিন রেসিপি দেখতো এবং তা দেখে গাজর ব্যবহার করার চেষ্টা করত। সঙ্গে প্রত্যেক দিন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলোতে প্রত্যেকটা মেনু গাজর দিয়েই তৈরি হতো। প্রত্যেক দিন গাজর খেয়ে খেয়ে বাড়ির মানুষেরা বিরক্ত হয়ে ওঠে। তবে আকাশবাবু কিছু বলার সাহস পান না, কারণ তিনি জানতেন যে কল্পনা দেবী তাকে উল্টে আরো কথা শুনিয়ে দেবেন। এভাবে 1 সপ্তাহ কাটার পর দেখা যায় যে এখনো প্রায় 26 কেজির মতো গাজর পড়ে রয়েছে। বৌদি, আর গাজর খেতে ভালো লাগছে না গো। এতদিন অনেক কষ্ট সৃষ্টি খেয়েছি, আজকে মনে হয় গাজর দেখলেই বমি উঠে আসবে। প্লিজ এবার গাজরটা একটু বন্ধ রাখো, তা না হলে আমার সারা জীবনের মতো গাজর খাওয়া উঠে যাবে। পায়েল, তুমি কি ভাবছো আমি খুব মজা করে এই গাজরগুলো খাচ্ছি? আমারও তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছি না। মায়ের কাছে যদি নতুন কোনো সবজি কেনার কথা বলি না, মা এমন কথা শোনাবে যার কিছু বলার সাহসই থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আজকে মাকে অন্য কোনো সবজি আনার কথা বলবো, এই গাজর না আর খাওয়া যাচ্ছে না। এই বলে চুমকি তার মাকে অন্য সবজি আনার কথা বলতে যায়, যা শুনে তিনি প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলেন, এই ওরা কি পেয়েছিস বলতো? আমার কি এখানে টাকার খনি বসানো রয়েছে? আমি বৌমাকে আগেই বলে দিয়েছি, বাড়িতে যতদিন না গাজরগুলো শেষ হয় ততদিন অন্য কোনো সবজি উঠবে না। তোকেও নিশ্চয়ই বৌমাই পাঠিয়েছে, ওকে গিয়ে বলে দে মা যা বলেছে তার একটুও মিথ্যে নয়। আগে বাড়িতে সব গাজর শেষ হবে, তারপর অন্য কোনো সবজি আসবে। মা, তুমি কিন্তু সত্যি সত্যি আমাদের উপরে টর্চার করছো, সেটা তুমি জানো না। এতে বৌদির কোনো দোষ নেই।
কেন শুধু শুধু বাবার জন্য আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছ বলো তো? বৌদি আর আমি এই কদিন এত কষ্ট করে চেষ্টা করে গাজরগুলো শেষ করেছি, এবার আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না মা, আমরা আর পারছি না, এবার তুমি বুঝে নাও। চুমকির কথা শুনে এবং দুই ননদ বৌদির এই অবস্থা দেখে এতদিন পর কল্পনা দেবীর মনে তাদের জন্য একটু মায়া হয় এবং তিনি একটি নতুন বুদ্ধি বার করেন। তিনি তার 5 ননদকে বাড়িতে খাবারের জন্য নেমন্তন্ন করে। 5 ননদ খুব খুশি হয়ে বৌদির জন্য নানান ধরনের উপহার নিয়ে আসে। যখন সারাদিন খাওয়া দাওয়ার পর তারা বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়, তখন কল্পনা দেবী বড় বড় 5টি প্যাকেট করে গাজর তার ননদের হাতে তুলে দেয়। প্যাকেট দেখে খুশি হয়ে তারা বাড়ি ফিরে যায়। তারা জানতো না যে বৌদি তাদেরকে কি উপহার দিয়েছে, তবে বাড়ি গেলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তবে যাই হোক, চুমকি এবং পায়েল এত বড় সমস্যার হাত থেকে মুক্তি পেয়েছে, এটাই তাদের কাছে অনেক। এরপর থেকে তাদের বাড়িতে নিয়মিত করে নানান ধরনের সবজি রান্না শুরু হয় এবং সবাই মিলেমিশে খুশি মনে তা খেতে থাকে। শশীকলা দেবীর 2 ছেলে রবিন এবং সমর রত্না ও কৃষ্ণা নামে 2 মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। এরপর শশীকলা দেবী ছেলে এবং বৌমাদের বরণ করার উদ্দেশ্যে বরণডালা নিয়ে বলে, ছোট বৌমা এসো এসো, আমার ঘরের লক্ষ্মী ঘরে এসো, এই দুধে আলতার থালায় পা দিয়ে পায়ে ছাপ ফেলে ঘরে এসো। না রত্না, তুমি এখন ঘরে ঢুকতে পারবে না, কৃষ্ণা বৌদি তোমার থেকে বড়, আগে কৃষ্ণা বৌদি প্রবেশ করবে, তারপরে তুমি প্রবেশ করতে পারবে। মা, তুমি আগে কৃষ্ণা বৌদিকে বরণ করে ঘরে তোলো। রবিন এভাবে বললে শশীকলা দেবী ইচ্ছা না থাকা সত্ত্বেও কৃষ্ণাকে বরণ করেন। তারপর তিনি রত্নাকেও বরণ করেন। এরপর 2 বৌমা একসাথে ঘরে প্রবেশ করে, যেটা রত্নার মোটেও ভালো লাগেনি। আসলে রত্নাকে দেখতে ছিল খুবই সুন্দরী এবং ফর্সা, এদিকে কৃষ্ণা ছিল শ্যামলা বর্ণের, যার কারণে শশীকলা দেবী তার ছোট বৌমা রত্নাকেই বেশি ভালোবাসতেন। তিনি কৃষ্ণাকে কখনোই মন থেকে মেনে নেননি। সমরের জেদের কারণেই তিনি এই বিয়েতে মত দেন। এরপর শশীকলা দেবী তার ছোট ছেলে ও ছোট বৌমার জন্য খুব সুন্দরভাবে ঘর সাজিয়ে রাখেন, কিন্তু বড় ছেলে বড় বৌমার জন্য কিছুই করেননি। কৃষ্ণা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য কিছুই অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। আমার ছোট ভাইয়ের জন্য কত সুন্দরভাবে সবকিছু আয়োজন করেছে, ঘর সাজানো থেকে আরম্ভ করে সবকিছুই করেছে, আর আমাদের জন্য কিছুই ব্যবস্থা করেনি। সমর, আমার এসবের কিছুই দরকার নেই। মা যে আমাদের বিয়েতে মত দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। আমি তোমার স্ত্রী হতে পেরেছি, এই বাড়ির বড় বউ হতে পেরেছি, এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? আমার আর কিছু লাগবে না সমর। তুমি মন ছোট করো না কৃষ্ণা, আমি জানি তোমার মন অনেক বড়। দেখবে মা একদিন তোমাকে ঠিক বুঝতে পারবে, তখন তোমাকেই নিজের করে নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তুমি খালি সেদিনের অপেক্ষায় থাকো, আর উপরওয়ালা তো ভালোদের সঙ্গে কখনোই খারাপ করে না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমাও তো। এরপর তারা সকলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে কৃষ্ণা সকাল সকাল উঠে রান্নাঘরে চলে যায় এবং গিয়ে সকলের জন্য রান্না করতে থাকে। এদিকে রত্না তখনও ঘুম থেকে ওঠেনি। কৃষ্ণাকে একাকী সমস্ত কাজ করতে দেখে রবিন বলে, বৌদি, তুমি একা সেই ভোর থেকে উঠে রান্না বান্না করছো? রত্না কই? তাকে তো দেখতে পাচ্ছি না, ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি, ওকে ডেকে দিচ্ছি। এই না না না, একদম না, আমার ছোট বৌমাকে একদম ঘুম থেকে তুলবি না। ওর কি এসব অভ্যেস আছে নাকি? আর তাছাড়া ও কি এখন আগুন তাপে কি রান্না করবে? এইসব রান্না বান্না করার জন্য ওই কালী কৃষ্ণাই ঠিক আছে। মা, তুমি এইভাবে বলছো কেন? বৌদি কালো বলে কি মানুষ না? এসব শুনলে বৌদির মনে তো কষ্ট হবে। ও কষ্ট পাবে তো আমার কি? আর আমি তো কিছু ভুল বলিনি, যেটাই সত্যি সেটাই বলেছি। কালোকে কালো বলেছি, এতে দোষ কি? যেমন গায়ের রং তেমন দেখতেও বিচ্ছিরি, তার উপরে আবার দারিদ্র, কোনো দিকেরই নেই। যখন কোনো রূপ গুণ নিয়ে জন্মায়নি, তখন তো শুনতে হবেই। শশীকলা দেবী কথাগুলি চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, যেগুলো শুনে কৃষ্ণার আরো খারাপ লাগে এবং কাউকে কিছু না বলেই নিজের কাজ করতে থাকে। এরপর সমস্ত রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজ কাম কৃষ্ণা একা হাতেই সামলায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। রত্না সুন্দরী এবং বড়লোক বাড়ির মেয়ে হওয়ায় তার খুবই অহংকার ছিল, সেজন্য সেও সবসময় কৃষ্ণাকে লাঞ্ছনা বঞ্চনা করত। এমনই একদিন রত্না বলে, মামার শরীরটা না কেমন জানি করছে, গা গুলাচ্ছে, বমি পাচ্ছে, মাথাটাও কেমন ঘুরছে। ও মা, এ তো খুশির খবর। দাঁড়াও, আমি রবিনকে এক্ষুনি একটা ফোন করি, ওই শুনলে খুব খুশি হয়ে যাবে। মা, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে,
আর আপনি বলছেন এটা খুশির খবর? বৌমা, তুমি মা হতে চলেছো, আমি ঠাম্মি। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম। এরপর কৃষ্ণা এসে বলে, মা আমিও গর্ভবতী, আপনি ঠাকুমা হতে চলেছেন, এই বংশে সন্তান আসতে চলেছে। ঠিক আছে ঠিক আছে, এমন কিছু রাজ্য জয় করে ফেলোনি, সেই তো হবে তোমার মতো কালো কুৎসিত সন্তান একটা। শোনো, আমার ছোট বৌমাও গর্ভবতী। আজ থেকে ছোট বৌমার সমস্ত দায়িত্ব তোমার। ওর খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আজ থেকে তুমি দেখাশোনা করবে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিকঠাক সামলে নেব। এরপর এমনই একদিন সকালে, আরে ও কৃষ্ণা বৌদি, কোথায় গেলে? আমার জন্য একটু গরম গরম কচুরি আর আলুর দম করে নিয়ে আসো তো। আমার না গরম গরম কচুরি আলুর দম খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বোন, এক্ষুনি নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা করো। এরপর কৃষ্ণা তড়িঘড়ি করে কচুরি আলুর দম তৈরি করে রত্নাকে দিয়ে আসে। এদিকে কৃষ্ণার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, যার ফলে তার শরীরটা খুবই দুর্বল লাগতে থাকে। এরপর কৃষ্ণা তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, মা আজকে দুপুরে কি রান্না বান্না হবে? আমাকে একটু তাড়াতাড়ি বলুন, কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগছে। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি বললেই তো আর তাড়াতাড়ি হয় না। আগে ছোট বৌমাকে জিজ্ঞাসা করি। ছোট বৌমা, তোমার কি খেতে ইচ্ছা করছে বলো, সেটাই রান্না হবে। মা আমার পোলাও, ডিমের কারি আর মটন কষা খেতে ইচ্ছা করছে, আমার জন্য এগুলোই রান্না করুন। কিন্তু মা, আমি যে মটনের গন্ধ নিতে পারি না, আমার বমি বমি লাগে, এমনিতেই আমার কেমন গাটা গুলাচ্ছে। তা বলে কি আমার ছোট বৌমার খাওয়া হবে না? ও যে শখ করে এগুলো খেতে চাইলো। আমি বুঝতে পেরেছি, এসব তোমার কাজ না করার বাহানা। যাও যাও, বেশ কথা না বাড়িয়ে গিয়ে রান্নাটা সেরে ফেলো। এরপর কৃষ্ণা তার শাশুড়ির মুখের উপর আর না বলতে পারে না, এবং সে রান্নাঘরে গিয়ে পোলাও, ডিমের কারি এবং মটন কষা রান্না করতে থাকে। কিন্তু হঠাৎই কৃষ্ণার বমিটিং শুরু হয়ে যায় এবং সে ছুটে বাথরুমে যায়। এরপর কৃষ্ণা অসুস্থ হয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। সমর বাড়ি ফিরে এসে কৃষ্ণাকে অসুস্থ অবস্থায় দেখে বলে, তুমি কি একটুকু নিজের যত্ন নিতে পারো না? সারাদিন রান্নাঘরে মুখ বুজে কাজ করতে থাকো। এইভাবে চলতে থাকলে আমাদের বাচ্চার ক্ষতি হবে, সেটা কি তুমি বোঝো না? সমর, তুমি চিন্তা করো না, আমাদের বাচ্চা একেবারে সুস্থ সবল থাকবে। ঈশ্বর আমাদের বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না। ওপরওয়ালা তো ক্ষতি হতে দেবে না, কিন্তু তুমি যে নিজের বাচ্চার ক্ষতি করছো। টাইমে টাইমে তো খাওয়া দাওয়া করছোই না, তার উপরে এত খাটাখাটনি করে যাচ্ছ। এইভাবে কি তোমার শরীরটা ঠিক থাকবে? এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাব। এভাবে বলো না, মা শুনলে কষ্ট পাবেন। আর আমি তো বাইরের লোকের জন্য কাজ করছি না, আমি নিজের ঘরের লোকের জন্য কাজ করছি। এইসব কাজ আমি না করলে তো মাকে করতে হবে। আমি চাই না মা এই বয়সে এসে এত খাটাখাটনি করুক। আচ্ছা, তুমি তো সবার কথা ভাবো, কেউ কি তোমার কথা ভাবছে? কখনো কি তোমার বাচ্চার কথাও ভাবছে? আর আমাদের বাচ্চা যদি কিছু হয়ে যায় তাতে কারোর কিছু যায় আসে না, শুধু তোমার আমারই ক্ষতি হবে। দাঁড়াও, আমি এক্ষুনি মায়ের সঙ্গে কথা বলছি। আর এইভাবে দিনের পর দিন সহ্য করা যাচ্ছে না। শোনো সমর, এভাবে মাথা গরম করো না। মাকে তুমি কিছুই বলো না, মা তোমার কথাই কষ্ট পাবেন। আজকের পর থেকে আমি নিজের খেয়াল রাখবো, আমি তোমাকে কথা দিচ্ছি। সমর এবং কৃষ্ণা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন শশীকলা দেবী সবকিছুই শুনে নেন এবং তিনি তার ভুল বুঝতে পারেন। তখন তিনি মনে মনে বলেন, সত্যি বড় বৌমা অনেক বড় মনের মানুষ। বড় বৌমা চাইলেই সমরের সঙ্গে বাড়ি থেকে চলে যেতে পারত, কিন্তু শুধু আমার কথা ভেবে সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। না না না, আমি আর এই অন্যায় হতে দিতে পারি না। পরের দিন সকালে কৃষ্ণা রান্নাঘরে রান্নার উদ্দেশ্যে যেতে গেলে শশীকলা দেবী বলেন, বড় বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি কখনোই তোমাকে এই বাড়ির বড় বউয়ের জায়গা দিতে পারিনি। তুমি শুধু আমার জন্য এত কিছু সহ্য করে যাচ্ছ, আর আমি তোমাকে শুধু কষ্ট দিয়ে যাচ্ছি। না মা, আপনার এতে কোনোই দোষ নেই। কেউ কি চায় তার ছেলের আমার মতো কালো মেয়ের সঙ্গে বিয়ে হোক? সকলেই ছেলে মেয়ের জন্য ভালোটাই চায়। আপনিও মা হয়ে সেটাই চেয়েছেন, এতে আপনার কোনোই দোষ নেই। সত্যি রে মা, কয়লার মধ্যে হিরে লুকিয়েছিল, আর সেই হিরেটাকে আমি চিনতে পারিনি। আমি রূপের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। পৃথিবীতে রূপটাই সবকিছু নয়, মানুষের মনটাই আগে। এরপর শশীকলা দেবী তার দুই নাতি নাতনি আসার উদ্দেশ্যে বাড়িতে বড় করে অনুষ্ঠান রাখেন এবং দুই বৌমাকে সুন্দরভাবে সাজিয়ে সমস্ত আচার রীতিনীতি পালন করেন। এখন শশীকলা দেবী আর তার দুই বৌমার মধ্যে ভেদাভেদ করে না, দুই বৌমাকে একই নজরে দেখতে থাকে। শশীকলা দেবীর এই পরিবর্তন দেখিয়ে রত্নাও নিজেকে পরিবর্তন করে ফেলে। দেখতে দেখতে তাদের ডেলিভারির সময় হয়ে আসে এবং দুই বৌমারই ফুটফুটে সুন্দর দুটো সন্তানের জন্ম দেয়, যেটা দেখে শশীকলা দেবী এবং বাড়ির বাকি সদস্যরাও খুবই খুশি হয়ে যায়।
এরপর থেকে তারা সকলেই সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে থাকে।